আসসালামু আলাইকুম। আমি শবনম রবি, প্রভাষক হিসেবে কাজ করছি ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে। এডিটিউ বিডিতে বাংলা বিষয়ের ক্লাসগুলোতে তোমাদের স্বাগতম। আজ আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপরিচিতা গল্পটি। তোমরা হয়তো অনেকেই পড়ে ফেলেছো গল্পটা, তারপরও বেশ কিছু আলোচনার বিষয় আছে এই বিষয়ে তোমাদের সঙ্গে। প্রথমে আমরা অপরিচিতা শব্দটা সম্পর্কে একটু জেনে নেই যে অপরিচিতা শব্দটা মানে যে পরিচিত নয়, যেহেতু অপরিচিত হচ্ছে পরিচিত নয়, এখানে আকার লাগিয়ে লেখক একজন নারীকে বোঝাতে চেয়েছেন যে এই গল্পের নায়িকা, সেই নায়িকার নাম হচ্ছে কল্যাণী। আর এই গল্পের নায়ক অনুপম, যে নামের অর্থ যার কোনো তুলনা নেই বা উপমা নেই, সেই নামের অর্থ হচ্ছে অনুপম। আর এই অপরিচিতা নাম হচ্ছে কল্যাণী, এই নারীর নাম, যে হচ্ছে মঙ্গলময়ী। লেখক পরিচিতি তোমাদের সেই লেখকের জন্ম, মৃত্যু, জন্ম স্থান, বাবা মায়ের নাম তোমরা বইয়ের লেখক পরিচিতিতে আছে। আমি একটু ভিন্ন বিষয় নিয়ে আজ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখক পরিচিতি তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই। যেমন আমরা সবসময় শুনে থাকি বা বিভিন্ন বইয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য। হ্যাঁ, এটা একদিকে ঠিক আছে, কিন্তু আমরা যদি একটু গভীরে চিন্তা করি তাহলে দেখবে যে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে সত্যিকার অর্থে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ দ্য সং অফারিংসের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। আর এখানে গীতাঞ্জলি ছাড়াও আরও কিছু খেয়া নৈবেদ্য এরকম আরও কিছু গ্রন্থের কবিতা অনুবাদ করা হয়েছিল, তবে গীতাঞ্জলি গ্রন্থের কবিতা বা গানগুলোই বেশি স্থান পেয়েছিল সেখানে। সেই কারণে বলা হয়ে থাকে যে গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো তোমরা এই বিষয়টা একটু মাথায় রাখবে যে আসলে গদবাঁধা যে আমরা যেটা জানি যে গীতাঞ্জলি কাব্যের জন্য, শুধু তাই না, আসলে এর ভেতরে আর একটু আমাদের জানার আছে। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে গীতাঞ্জলি বানানটা নিয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি এই বানানটা নিয়ে ভুল করি বেশিরভাগ সময়। দেখা যায় যে আসলে গীতাঞ্জলি শব্দটা এসেছে গীত যোগ অঞ্জলি, এভাবে এসেছে শব্দটার উৎপত্তি হয়েছে। গীত অর্থ হচ্ছে গান, আর অঞ্জলি যুক্তকর। এই যুক্তকর কথাটার অর্থ হচ্ছে যে হাতের দুটো কর হচ্ছে হাত, এই হাত যুক্ত করা মানে কোনো কিছু নিবেদন করা, প্রার্থনা করা, এই ধরনের অর্থ বোঝায় যে যুক্তকর গানের নিবেদন। এই বানানটা আমরা সবসময় অঞ্জলিটা যে কীভাবে দীর্ঘিকার হয়ে গেল, শ্রদ্ধাঞ্জলিতে শ্রদ্ধার যে নিবেদন সেটা কিভাবে দীর্ঘিকার হয়ে গেল আমরা জানি না। বিভিন্ন জায়গায় তোমরা দেখবে পোস্টারে, বইয়ে, খবরের কাগজে বিভিন্ন জায়গায় দেখা যায় এই যে গীতাঞ্জলি বানানের ভুল, শ্রদ্ধাঞ্জলি বানানের ভুল। এটা তোমরা খেয়াল রাখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আসলে অঞ্জলি শব্দটাই হচ্ছে রস্যিকার দিয়ে, সেখানে অঞ্জলি শব্দের আগে কোনো কিছু যুক্ত হলে দীর্ঘিকার হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই অঞ্জলিটা হচ্ছে যুক্ত কর বা কোনো কিছু নিবেদন, প্রার্থনা, দুটা হাত যুক্ত করলে করি যেমন আমরা প্রার্থনার সময়। তো সেই অর্থে এই শেষে তোমার রসিকারই হবে, সেটা শ্রদ্ধাঞ্জলি হোক বা গীতাঞ্জলি হোক, দীর্ঘিকার দেওয়ার আমাদের কোনো সুযোগ নাই। কিভাবে এটা দীর্ঘিকার কোথাও কোথাও ব্যবহার হচ্ছে সেটা ঠিক আমার এ বিষয়ে জানা নেই, তবে আমরা অনেক কিছু দেখা যায়, অনেক বানানে ভুল লিখে থাকি। আমরা আসলে জেনে শুনে ভুল লিখছি নাকি না জেনে লিখছি সেটাও আসলে ভেবে দেখি না। এজন্য তোমরা এটা সবসময় মনে রাখবে যে গীতাঞ্জলি বানানটা হচ্ছে গীত যোগ অঞ্জলি, এবং অঞ্জলির শেষে রসিকার আছে, সে কারণে গীতাঞ্জলি শব্দটা শেষেও রসিকার হবে। সে সঙ্গে মনে রাখবে যে শ্রদ্ধাঞ্জলিটা হচ্ছে শ্রদ্ধাযোগ অঞ্জলি, সেখানেও শেষে রসিকার হবে। তো এই গেল কথা। আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমরা জানো বাংলা সাহিত্যে ছোট গল্পের আমরা যদি একজন সবচেয়ে বড় বা পথপ্রদর্শক বা জনক বলে থাকি, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। যে এক কথায় বলা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্পগুচ্ছে সংকলিত গল্প, ছোট গল্পগুলো, সেটা আমাদের বাংলা সাহিত্যে ছোট গল্পের এক অনন্য সম্ভার। এই ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর
তার যে ছোট গল্প, এই ছোট গল্প সম্পর্কে নিজেই তার সোনার তরী কাব্যগ্রন্থের বর্ষা যাপন কবিতায় নিজে ছোট গল্পের সংজ্ঞা কবিতার মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেটা হচ্ছে ছোট প্রাণ, ছোট কথা, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারটি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। এই যে শেষ কথাটা এখানে, যে শেষ হইয়াও হইল না শেষ, এখানেই হচ্ছে ছোট গল্পের আসল যে চমক, যে এখানে লেখকরা ছোট গল্পটা শেষ করেও ঠিক শেষ করেন না। অনেকটা পাঠকের স্বাধীনতা থাকে এখানে, যে পাঠক তার নিজের মতো করে ভাবতে পারে। তোমরা যারা ছুটি গল্পটা পড়েছো এর আগে, তোমাদের সিলেবাসে অনেকের হয়তো ছিল, অনেকের ছিল না, বা এমনিতেই তো আমরা অনেক গল্প কবিতা পড়ি। ছোট গল্পগুচ্ছ গ্রন্থটা তো বলতে গেলে আমাদের বাঙালি হিসেবে সবার ঘরেই একটা করে থাকে। সেখানে দেখবে গল্পগুলোর যে শেষ যে বিষয়টা থাকে, সেখানে লেখক কিন্তু শেষ করেন না। ছুটি গল্পে ফটিকের কি হয়েছিল আমরা জানি না। সে কি অসুস্থ হয়ে মৃত্যুবরণই করেছিল, নাকি তার মা আসার পর সুস্থ হয়ে উঠেছিল, আমরা ঠিক জানি না। এখানে পাঠকের ভাবার অনেক স্বাধীনতা থাকে, যে পাঠক কিভাবে ভেবে নেবে। এই যে একটা শেষ হয়ে হইল না শেষে একটা ব্যঞ্জনা, এটা হচ্ছে ছোট গল্পের মূল বিষয়। আর আকারে ছোট হলেই যে সবসময় ছোট হবে এমনও না। অনেকে বলে থাকেন যে 1 থেকে 2 ঘন্টার মধ্যে যদি পড়ে শেষ করা যায় সেটাকে ছোট গল্প বলা যায়। সেই অর্থে আমরা যদি ছোট গল্পটাকে এক কথায় বলতে যাই, যে সেটা হচ্ছে আকারে ছোট এবং প্রকারে গল্প হতে হবে। গল্পের যে আমেজ সেটা ছোট গল্পে থাকে। সব গল্পকেই আমরা ছোট গল্প বলতে পারবো না, কিন্তু ছোট গল্প, সব ছোট গল্পকেই গল্প বলতে পারবো। তো তোমরা এই কথা মনে রাখবে যে শুধু আকারে ছোট হলেই হবে না, সেই ছোট গল্পের যে বৈশিষ্ট্যগুলোর কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার বর্ষা যাপন কবিতায়, সেটা খুবই গুরুত্বপূর্ণ। যে এখানে খুব তত্ত্ব উপদেশ থাকবে না, অনেক বর্ণনার, উপন্যাসের মতো বর্ণনা থাকবে না। মানুষের জীবনে ছোট একটা ঘটনা বা একটা বিশেষ দিক এখানে তুলে ধরেন সংক্ষেপে লেখক, এবং তার মধ্যে একটা ব্যঞ্জনাময় পরিসমাপ্তি থাকে, যেটা মনে হয় শেষ হওয়ার পরও আরও কিছু থেকে যায়। পাঠক তার নিজের মতো করে স্বাধীনভাবে ভেবে নিতে পারে শেষটা। তার ভাবার অনেক এখানে স্বাধীনতা থাকে শেষের দিকে। এটা একটা বিশেষ ব্যাপার। আর আমরা যদি তোমরা যদি খেয়াল করো যে অপরিচিতা গল্পটা, তোমাদের আগে বলেছি যে কল্যাণী শব্দটার অর্থ এখানে যে নায়িকা মঙ্গলময়ী, অনুপম হচ্ছে যার উপমা বা তুলনা নেই। এই যে অনুপম কিন্তু তার এখানে গল্পকথক, এই নিজের আত্মসমালোচনায় অনেকটা করেছেন এখানে অনুপম, যিনি নায়ক। সেই কল্যাণীর বর্ণনা করতে গিয়ে, সেই অপরিচিতার কথা বলতে গিয়ে এখানে অনেক কিছু এসছে। আমি আগে তোমাদের বিশেষ কিছু লাইন সম্পর্কে বলবো, তারপর সামগ্রিক গল্পটা নিয়ে আলোচনা করব। যে প্রথমেই দেখবে, প্রথম দিকে আমাদের অনুপম নিজের সম্পর্কে বলেছে যে শিমুল ফুল, তার পণ্ডিত মশাইরা তাকে সবসময় শিমুল ফুল এবং মাকাল ফলের সঙ্গে তুলনা করেছিলেন। তোমরা দেখো যে অনেকেই শিমুল ফুল চেনো, যে দেখতে অনেক সুন্দর, লাল টকটকা, কিন্তু সেই ফুলের সুবাস নেই। তার মানে সে ফুলের যদি সুবাস না থাকে, সেটা খুব এখানে লেখক আসলে ব্যবহার করেছেন ব্যঙ্গার্থে, যে এই অনুপমও তেমন দেখতে অনেক সুন্দর, কিন্তু সেখানে তার আসলে ব্যক্তিত্ব বা গুণের দিক থেকে তার ঘাটতি ছিল। তেমনি মাকাল ফলটা দেখতে আপেলের চেয়েও সুন্দর, অনেক টকটকা রসালো একটা ফল মনে হয়, দেখে মনে হয় অনেক খুব স্বাদের হবে, অনেক চমৎকার হবে, কিন্তু তার ভেতরে ভাঙলে দেখা যায় যে গোবরের মতো একটা জিনিস। সেই বিষয়টা যে অনুপম এখানে নিজেরই আত্মসমালোচনা করেছেন অনেকটা, যে পণ্ডিত মশাইরা তাকে শিমুল ফুল ঠাট্টা করে এবং মাকাল ফলের সাথে তুলনা করেছেন, যে দেখতে অনেক সুন্দর, কিন্তু গুণের অভাব ছিল, তার সীমাবদ্ধতা ছিল গুণের, সেই ব্যক্তিত্বর অভাব ছিল, সেটা বোঝাতে চেয়েছেন। তারপরে হচ্ছে আরও একটা কথা এখানে ব্যঙ্গার্থে এসছে অনুপম সম্পর্কে, যে
অন্নপূর্ণার কোলে গজাননের ছোট্ট ভাইটি। অন্নপূর্ণা হচ্ছে দেবী দুর্গা, আর তার এক সন্তান হচ্ছে গজানন, মানে হাতির মতো মুখ যার, তিনি হচ্ছেন গণেশ, আর ছোট্ট ভাই হচ্ছে কার্তিকেয়। এই কার্তিকেয় যে সনাতনী ধর্মের পুরাণে কার্তিকেয় খুব সুন্দর সুদর্শন পুরুষ হিসেবে পরিচিত। সেই অনুপমকে বড় হওয়ার পরেও সবগুলো পাশ তার যতগুলো করার প্রয়োজন পড়াশোনার ক্ষেত্রে করার পরও তাকে সে এমনভাবে মানুষ হয়েছে, সেই মায়ের এবং মামার আদরে আদরে, যেহেতু তার বাবা ছিল না, সেহেতু তাকে দেখলে যেন তখনও মনে হতো যে গজাননের কোলে অন্নপূর্ণার, দুঃখিত, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট্ট ভাইটি, এরকম মনে হতো অনুপমকে। তো এটাও ব্যঙ্গার্থে এসেছে তার তুলনা, যে সে দেখতে সেই কার্তিকেয়র মতোই সুন্দর এবং সে যেন তেমনই যেন এখনও মায়ের কোলেই আছে, এরকম একটা ব্যাপার। তারপরে প্রজাপতি কথাটা আছে, এবং প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের বিরোধ নেই, এই বিষয়টা তোমরা খেয়াল করো যে প্রজাপতি হচ্ছে সনাতনী পুরাণ অনুযায়ী হচ্ছে বিয়ের দেবতা, তাকে বলা হয়, বিয়ের দেবতাকে বলা হয় প্রজাপতি। আর পঞ্চস্বর হচ্ছে যে প্রেমের দেবতার নাম হচ্ছে মদন। সেই মদন, এখানে মনে করা হয় যে মদনের কাছে অন্যগুলো স্বর বা তীর থাকে, সেগুলো হচ্ছে সব ফুলের, সেই তীরগুলো 5টা তীর থাকে। সেই ফুলের তীর যদি কারো গায়ে বিদ্ধ করা হয়, তখন একজন মানুষ, তার মধ্যে প্রেম ভালোবাসা জেগে ওঠে। তো যখন অনুপম কল্যাণী বর্ণনা শুনছিল বিভিন্ন জনের কাছ থেকে, তার বন্ধু, তার পিসতুত ভাই, তখন তার মনে কল্যাণীর প্রতি যে একটা ভালোবাসা, একটা পূর্বরাগ জন্ম নিয়েছিল, সেটা হচ্ছে পঞ্চস্বর দিয়ে তুলনা করা হয়েছে। আর প্রজাপতির সঙ্গে বিরোধ নেই, মানে তার বিয়েতেও কোনো বিরোধ নেই। এই কল্যাণীর রূপের বর্ণনা শুনে তার মনে হচ্ছিল যে আসলে এখানে সেই তার মনে যে পূর্বরাগ কল্যাণীর প্রতি জন্ম নিয়েছে, সেটার সঙ্গে বিয়ের আর কোনো বিরোধ নেই। তার ভালো লেগেছিল মনে মনে কল্যাণীকে। তারপরে বিয়েটা যখন ভেঙে গেল, তখন একটা কথা আছে, তোমরা দেখবে যে কল্যাণীর বাবা বলেছিল ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই, এটা মামাকে বলেছিল অনুপমের। হ্যাঁ, তো বেয়াই যেহেতু ঠাট্টার সম্পর্ক, বিয়ে ভেঙে দেওয়ার পরে এই কথাটা বলেছিলেন যে তো আপনাদের গাড়ি করে দিব নাকি খাওয়া দাওয়ার পরে বিয়ে না দিয়ে মেয়ের সঙ্গে। তখন মামা ভাবছিলেন যে হয়তো বা ঠাট্টা করছে শম্ভুনাথ বাবু, কিন্তু আসলে তা না। তিনি অনুপমের মামার আচরণে, সেই গয়না ছ্যাঁকড়াকে দিয়ে গয়না পরিমাপ করার আচরণে এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন এবং তার আত্মসম্মানে লেগেছিল, সেই কারণে তিনি মেয়ের বিয়ে ভেঙে দেন এবং বলেন যে স্থায়ী করার ইচ্ছা আমার নেই এই সম্পর্কটাকে, মানে তার মেয়েকে অনুপমের কাছে বিয়ে দিতে তিনি রাজি হননি। এবং প্রমাণ হয়ে গেছে আমি কেহই নই, এটা হচ্ছে অনুপমের কথা বলা হয়েছে, যে যখন বিয়ে ভেঙে দিল তখন কিন্তু তার মামাকে বলেছে গাড়ি ডেকে দেই, অনুপমকে একবারও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি। কারণ গয়না মাপার সময় একবার অনুপমকে জিজ্ঞেস করেছিল শম্ভুনাথ বাবু যে তুমি কি বলো, গয়নাথ যে তোমার মামা মাপতে চায়, তোমার কি মতামত, অভিমত, কিন্তু সে তখন অনুপম কোনো অভিমত ব্যক্ত করেনি। তখনই বুঝে গিয়েছেন শম্ভুনাথ বাবু যে আসলে এখানে অনুপমের এই সংসারে কোনো কর্তৃত্ব নেই, সম্পূর্ণ কর্তৃত্বই হচ্ছে তার মামার। এই জন্য যখন বিয়ে ভেঙে দেন তখন তিনি প্রয়োজনই মনে করেননি অনুপমকে কোনো কিছু জিজ্ঞেস করার। সেই হিসেবে এখানে অনুপম বলেছেন যে প্রমাণ হয়ে গেছে যে আমি কেহই নই। তারপরে যখন বিয়ে ভেঙে গেল, তারপর অনুপমের অনেক মন খারাপ, কারণ এভাবে কন্যা পক্ষের অনেক ক্ষেত্রে বিয়ে ভেঙে যায়। ওই সময়ে পুরুষদের বিয়ে ভেঙে যাওয়ার আসলে এক ধরনের একটা বিরল ঘটনা ছিল, আর অনুপমের মতো ধনী সুদর্শন পুরুষের বিয়ে ভেঙে যাওয়া আসলে লজ্জার ব্যাপার ছিল সে সময়। এবং কল্যাণীর বর্ণনা শুনে কল্যাণীর জন্য তার যে পূর্বরাগ জন্ম নিয়েছিল, সেই কারণে সেই মহাভারতের পুরাণের অনুষঙ্গ এসছে যে সেই আগে তো সেই মহাভারতের সময় স্বয়ংবর সভা হতো, যে একটা আয়োজন করতেন কন্যারা বিয়ের উপযুক্ত হলে, রাজকন্যারা বিশেষ করে রাজা স্বয়ংবর সভার আমন্ত্রণ করতেন, সেখানে রাজপুত্ররা আসতেন, বিভিন্ন জায়গায় রাজারা আসতেন, সেখানে কন্যা যাকে
পছন্দ করতেন, যার গলায় মালা দিতেন তার সঙ্গে রাজা রাজকন্যাকে বিয়ে দিতেন। এটাকে বলা হতো স্বয়ংবর সভা, নিজের পর নিজেই বাছাই করার যে রীতি ছিল একসময়, সেটাকে বলা হতো স্বয়ংবর সভা। তো ওই সূত্র ধরে সেই নল দময়ন্তীর প্রসঙ্গ এসছে, পৌরাণিক একটা প্রসঙ্গ এখানে এসছে যে রাজহংসের রূপ ধরে দময়ন্তীর পুষ্পবন। এখানে নল রাজা একবার সেই রাজকন্যা দময়ন্তীকে দেখে, বিদর্ভ রাজকন্যা দময়ন্তীকে দেখে ভালো লাগে, কিন্তু সেটা সে কীভাবে প্রকাশ করবে, নিজে তো প্রকাশ করা সম্ভব না, এবং স্বয়ংবর সভায় যদি তাকে মালা না পরায় দময়ন্তী, সেই কারণে তিনি একটা রাজহংসকে দূত হিসেবে পাঠিয়েছিলেন দময়ন্তীর কাছে, যে দময়ন্তীর পুষ্পবনে গিয়ে যাতে রাজহংসটা এই নলরাজা সম্পর্কে অনেক গুণকীর্তন করে, সেভাবে তার প্রতি যাতে আকৃষ্ট হয়, এভাবে পাঠিয়েছিলেন এক রাজহংসকে। সেই রাজহংস কী করলো, সেই রাজকন্যা দময়ন্তী যখন পুষ্পবনে বিহার করছিলেন, তখন রাজহংস গিয়ে নানাভাবে এই নল রাজার রূপ গুণের প্রশংসা তার কাছে, ওই রাজকন্যার কাছে করলো। এভাবেই কিন্তু পেয়েছিল, নল রাজা দময়ন্তীকে স্ত্রী হিসেবে পেয়েছিলেন। ঠিক ওই ঘটনাটাই ভাবছে মনে মনে, বিয়ে ভেঙে যাওয়ার পর। প্রথমে যদিও রাগ হয়েছিল অনেক অনুপম, তারপর ভাবছিল যে এমন যদি একটা রাজহংস আমি পেতাম, যদি কল্যাণীর কাছে পাঠিয়ে দিয়ে, তখনও তার চেহারাই দেখেনি, বিয়ে ভেঙে গিয়েছে, কিন্তু তার কথা শুধু মুখেই শুনেছে, চেহারা দেখেনি। তার প্রতি যে ভালোবাসা অনুরাগ জন্ম নিয়েছিল, এই জন্য বারবার মনে মনে ভাবছিল যে এরকম যদি একটা রাজহংস পাওয়া যেত, কল্যাণীর কাছে পাঠিয়ে যদি তার মনটা বিগলিত করা যেত, তাকে স্ত্রী হিসেবে লাভ করা যেত, সেই কল্পনাই অনুপম এখানে করতে গিয়ে নল দময়ন্তীর এবং রাজহংসের প্রসঙ্গ এসছে। তারপরে আরেকটা বিষয়, ট্রেনে যখন কল্যাণীকে দেখেছিল, তখনও কল্যাণী পরিচয় পায়নি, অপরিচিতা হিসেবে দেখেছিল ছোট ছোট মেয়েদের সঙ্গে। তখন কল্যাণীর বর্ণনা করতে গিয়ে পরে একটা কথা এসেছিল রজনীগন্ধার কথা, রজনীগন্ধার সঙ্গে তুলনা করেছিল এখানে কল্যাণীকে। তোমরা যারা রজনীগন্ধা ফুল দেখেছো, বাগানে দেখেছো কিনা জানি না, স্টিক হিসেবে তোমরা দেখো হয়তো ফুলের দোকানগুলোতে, তোমরা যারা বাস্তবে দেখেছো বা যারা দেখো নাই তাদের সবার জন্য বলছি যে রজনীগন্ধা ফুলটা এমন, তোমরা যেভাবে দোকানে দেখো আসলে ওইভাবেই, তার ওইভাবে কোনো ডালপালা বা গাছের পাতা লতা পাতা এমন কিছু নেই। রজনীগন্ধা ফুলটাই এরকম যেটা একটা শুধু একটা ডাটার মতো বৃন্তের মধ্যে ফুলগুলো ফুটে থাকে, তার সৌন্দর্য বৃদ্ধির জন্য আলাদা লতা পাতা ডাল পালার এমন কোনো প্রয়োজন হয় না। ঠিক কল্যাণীর স্নিগ্ধ সৌন্দর্যটা বর্ণনা করতে গিয়েও এই রবীন্দ্রনাথ ঠাকুর অনুপমের জবানিতে রজনীগন্ধার সঙ্গে তুলনা করেছেন, যে আসলে সেই অপরিচিতা, সেই কল্যাণী কী রঙের শাড়ি পরেছিল বা কিভাবে সেজেছিল, কেমন ছিল, ঠিক সেটা অনুপম মনে করতে পারছিল না। শুধু সেই কল্যাণীকে মনে হয়েছিল যেন সেই রজনীগন্ধার মতোই নিজেই ফুটে রয়েছে সব কিছুর মাঝখানে, তাকে সৌন্দর্য বৃদ্ধির জন্য তার আলাদা কোনো সাজসজ্জার প্রয়োজন ছিল না। এই জন্যই হয়তো বা সে কী রঙের শাড়ি কীভাবে পরেছিল সেটা অনুপমের ঠিক মনে নেই। তারপর শেষের দিকে একটা কথা আছে, যখন পরিচয় হলো, জায়গা পেল অনুপম কল্যাণীর কাছে, তার কাছাকাছি থাকার, তখন একটা বিষয় একটা তোমরা খেয়াল করবে যে আমি বিবাহ করিব না, এই কল্যাণী একটা কথা বলেছিল, যে তো শম্ভুনাথকে রাজি করিয়েছিল অনেক বলে, মামাকে ছেড়ে দিয়ে মাকে নিয়ে কল্যাণী যে শহরে বসবাস করতো সেখানেই চলে গিয়েছিল অনুপম, কিন্তু কল্যাণী বিয়ে করতে রাজি হয় নাই, বলেছিল যে আমি বিবাহ করিব না। এই প্রসঙ্গে তোমাদের আমি পাঠ পরিচিতির দিকে দৃষ্টি আকর্ষণ করতে বলবো, যে এই গল্পের যে তোমাদের বইয়ে যে পাঠ পরিচিতি আছে, সেখানে বেশ কিছু বিষয়ের সঙ্গে আমি দ্বিমত পোষণ করব। এই কারণে তোমরা যদি গল্পটা ভালো করে পড়ো তাহলে খেয়াল করবে যে এখানে বলা হয়েছে যৌতুক বিরোধী এবং নারী পুরুষের উভয়ের বিরুদ্ধতায়, যৌতুকের বিরুদ্ধে। আসলে আমি বুঝতে পারছি না যে এটা কিভাবে যৌতুকের, এই গল্পে কোথায় যৌতুকের বিরোধিতা আছে ঠিক জানি না। কারণ তোমরা যারা গল্পটা ভালো করে পড়েছো বা পড়ে দেখবে খেয়াল করে, যে এখানে যৌতুক প্রথার কোনো বিরোধিতা নেই, বরং যৌতুক দিয়েই
বিয়ে দিতে শম্ভুনাথ বাবু রাজি হয়েছিলেন তার কন্যাকে। যৌতুকের কোনো রকমই বিরোধিতা করা হয় না, নারী পুরুষ কোনো পক্ষেই না। অনুপমের মামা যৌতুক চেয়েছিলেন তারা সম্পদশালী হওয়ার পরেও, কিন্তু শম্ভুনাথ বাবুও রাজি হয়েছিলেন যৌতুক দিয়েই। বিয়েটা ভাঙা হয়েছিল যৌতুকের কারণে না। আমরা এখানে বলতে পারতাম যৌতুক বিরোধী, যখন যৌতুক চেয়েছিল যৌতুকের কারণে যদি বিয়েটা ভেঙে যেত। আসলে তোমরা খেয়াল করবে যৌতুকের কারণে এখানে বিয়ে ভাঙেনি, যৌতুক দিয়েই বিয়ে দিতে রাজি হয়েছিলেন এবং কল্যাণীর বাবার আত্মসম্মানে লেগেছিল বলেই বিয়েটা ভেঙে দিয়েছিলেন। মূল কথা হচ্ছে এটা যে তোমরা খেয়াল করবে আরও একটা বিষয় আছে পাঠ পরিচিতিতে, যে এখানে নারীর ব্যক্তিত্ব কথা বলা হয়েছে কল্যাণীর উদাহরণ দিয়ে। আমার যেটা মনে হয় যে এখানে এখানেও পুরুষতন্ত্র, এখানে রবীন্দ্রনাথের অন্যান্য গল্পগুলোর মতো এখানেও সেই হৈমন্তী গল্পের বিপরীত ধরা হয় এই গল্পটাকে অনেক মনে করেন, কিন্তু আমার যেটা মনে হয় এখানেও পুরুষতন্ত্র জয়ী হয়েছে। কারণ সেই কল্যাণীর যে বয়স ছিল, অনুপমের যে বয়স ছিল, বা অনুপমের যে সৌন্দর্যের সুপুরুষ হিসেবে এখানে বর্ণনা করা হয়েছে গল্পে, তাতে তার ফটোগ্রাফ মানে একটা ছবি দেখানো হয়েছিল এই কল্যাণীকে। যদিও অনুপম কল্যাণীকে দেখেনি, কিন্তু অনুপমের ছবি কল্যাণী দেখেছিল। তার এই বয়সে অনুপমের মতো একজন সুদর্শন একটা ছেলেকে ভালো লাগাই স্বাভাবিক। কিন্তু বিয়ের আসরে কল্যাণীর কাছে কোনো রকম কল্যাণীকে কিছু জিজ্ঞেস না করে, কোনো কিছু পরামর্শ না করেই বাবা নিজের আত্মসম্মানে গয়না মাপার কারণে, নিজের আত্মসম্মানে লাগার জন্যই বিয়ে ভেঙে দিয়েছে। এখানে আমরা নারী ব্যক্তিত্ব বা নারী স্বাধীনতার কথা আমরা বলতে পারতাম। যদি কল্যাণীর মতামত নিয়ে বিয়েটা ভাঙা হতো তাহলে হয়তো আমরা ধরে নিতে পারতাম যে এখানে নারীর স্বাধীনতার কথা বলা হয়েছে। এখানেও সেই পুরুষতন্ত্র, এখানে হয়তো কন্যা পক্ষের যে বাবা মানে কন্যার বাবার পুরুষতন্ত্র জয়ী হয়েছে, আর অন্যান্য গল্পে দেখা যায় হয়তো পাত্রপক্ষের পুরুষতন্ত্রের জয় জয়কার এরকম দেখা যায়। এখানে এই দিক থেকে একটু ভিন্ন, যে কন্যাপক্ষ এখানে কল্যাণীর কোনো রকমই মতামত নেওয়া হয়নি। আর সে যে বিয়ে করবে না প্রতিজ্ঞা করেছে, সেটাও তোমরা গল্পটা ভালো করে গভীরভাবে পড়লে দেখবে যে যেহেতু অনুপমকে কল্যাণীর ভালো লাগাই স্বাভাবিক তার ছবি দেখে, তারপরে তার সঙ্গে কোনো বিয়ের আসরে একটা মেয়ের কোনো রকম পরামর্শ ছাড়াই যখন বাবা বিয়েটা ভেঙে দিলেন, তখন অভিমানেও সে বিয়ে না করার প্রতিজ্ঞা করতে পারে, এটাই স্বাভাবিক। কারণ দেশ সেবার জন্য বা নারী শিক্ষার জন্য বিয়ে মানুষের জীবনের একটা অংশ। সেই বিয়ে না করার প্রতিজ্ঞা করার খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সে সংসার করে বিয়ে করেও নারী শিক্ষার দায়িত্ব নিতে পারতেন এই কল্যাণী, কিন্তু আমার যেটা মনে হয় বাবা তার কাছে কোনো ধরনের পরামর্শ না করে যখন বিয়েটা ভেঙে দিল বিয়ের আসরে এবং অনুপমের মতো একটা ছেলের সঙ্গে, তখন সে হয়তো বা অভিমান করে বিয়ে না করার প্রতিজ্ঞা করেছে। এটা হওয়াটাই খুব স্বাভাবিক। তো তোমরা দেখবে যে তোমাদের এই পাঠ পরিচিতির সাথে গল্পের খুব একটা সামঞ্জস্য নেই। তারপরও পাঠ পরিচিতিটা ভালো করে পড়বে, এই কারণে শব্দার্থগুলো বইয়ের টিকা শব্দার্থগুলো ভালো করে পড়বে। টিকা শব্দার্থে বেশ ভালো অনেকগুলো তথ্য আছে, তবে পাঠ পরিচিতি পড়বে এই কারণে যে সেখান থেকেই হয়তো ওইটার উপরে ভিত্তি করেই তো পাঠ পরিচিতি এবং গল্পের উপর ভিত্তি করেই তোমাদের উদ্দীপকগুলো করা হয় পরীক্ষায়। কিন্তু মূল বিষয় হচ্ছে পাঠ পরিচিতি অনেকগুলো আসলে গল্পের সাথে যায় না, এরকম কিছু তথ্য আছে যেগুলো তোমাদের আমি ধরিয়ে দিলাম, যে তোমরা এগুলা নিজেরা আবার গল্পটা পড়ে ভালো করে আবার নিজেরা ভেবে তোমরা মেলানোর চেষ্টা করবে যে আসলে কি পাঠ পরিচিতির কথাগুলো ঠিক আছে কিনা। তো তোমরা নিজেরা একটু আরও ভালোভাবে গল্পের গভীরে গিয়ে তোমরা ভাবার চেষ্টা করবে। তো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ লাইন থেকেই তোমাদের অনুধাবন প্রশ্ন আসতে পারে, আর জ্ঞানমূলক তো যে কোনো লাইন থেকেই আসতে পারে। তো তোমরা যে ভুলটা করো বারবার সবসময় তোমরা কলেজের পরীক্ষায় বলো, তারপরে এসএসসি পরীক্ষার সময় সবসময় একটা ভুল তোমরা করো যে তোমরা ভাবো যে বাইরে থেকে যা খুশি তাই বানিয়ে লিখবে। আসলে সৃজনশীল তো তা না, তোমাদের বইটা ভালো করে পড়তে হবে এবং প্রত্যেকটা লাইন বুঝে বুঝে ভালো করে পড়বে। সেটা না করে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে
ক্ষেত্রেই দেখা যায় যে বলো যে আমাদের বহু নির্বাচনী প্রশ্নটা ভালো হয়নি, উত্তর লেখা ভালো হয়নি। এটার মূল কারণই হচ্ছে তোমরা বইয়ের প্রত্যেকটা লাইন ভালো করে পড়ো না। একদম লেখক পরিচিতি বা কবি পরিচিতি থেকে শুরু করে পাঠ পরিচিতি পর্যন্ত তোমরা খুব ভালো করে পড়বে। দেখবে যে কোনো লাইন থেকেই তোমাদের জ্ঞানমূলক আসতে পারে, এবং গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আমরা আলোচনা করি সাধারণত ক্লাসে, সেগুলো থেকে অনুধাবন আসে। তো এই কারণেই তোমাদের ভুলগুলো হয়, তোমরা যেহেতু বইয়ের তথ্যগুলো ভালোভাবে তোমাদের জানা থাকে না। এই হচ্ছে তোমাদের সঙ্গে মোটামুটি আলোচনা। আর এছাড়াও এর বাইরে আমি যে বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম, এর বাইরেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো যে তোমরা এই ভিডিওর কমেন্টসের মাধ্যমে তোমরা মন্তব্যের ঘরে তোমরা লিখে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া। তার আগে অবশ্যই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইটা ভালো করে পড়তে হবে, গল্পটা আবার শব্দার্থ টিকা সহ পড়তে হবে। পড়লে তখন তোমরা প্রশ্ন করতে পারবে যে কি তুমি নিজের ভেতর থেকে জানতে পারবে যে কোনটা তুমি বুঝতে পেরেছো এবং কোনটা বোঝো নাই। তখন তোমরা মন্তব্যের ঘরে লিখলে আমি তোমাদের সহযোগিতা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকের মতো ভালো থাকো,